ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির খবরকে ছাপিয়ে অনেক বড় করে আমাদের সামনে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গ উঠে এসেছে। কিন্তু আজকে যেই খবরটি চোখে পড়ছিল সেটি হচ্ছে ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সমরাস্ত্র এবং গুরুতর পরিণতির হুমকি দিয়েছে রাশিয়া। তো এই বিষয়টি, এই যে 2-4 দেশের মধ্যকার যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিগত বেশ কিছুদিন ধরে, সেখানে নতুন কি সংযোজন বিয়োজন হতে যাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে, শুভ সকাল। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া। খবরটি হচ্ছে এরকম, রাশিয়া একদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর, অন্যদিকে ইসরায়েলের হামলার খবর আমরা জানছি ফিলিস্তিনের ক্ষেত্রে। এখন এই ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়া ইসরায়েল দিচ্ছে, এই খবরটি আসলে কতখানি উদ্বেগের, বা এটি নতুন কোন দিকে মোড় নিতে যাচ্ছে ঘটনা? আপনি শুভ সকাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যেটা হলো ইউক্রেনে ইসরায়েলি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এটি কিন্তু গত এপ্রিল থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে যদিও চূড়ান্ত হয়নি, বাট আপনি যদি দেখেন যেটা হলো যে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূতের বিশেষ করে রাশিয়ান যে প্রতিনিধি, সে কিন্তু বলেছে সেটি হলো যে আমেরিকা খুব দ্রুত তাদের বিশেষ করে ইসরায়েলের যে পুরাতন ক্ষেপণাস্ত্র, যেটিকে আমরা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলি, সেটি রাশিয়াকে হস্তান্তরের জন্য ইউক্রেনকে হস্তান্তরের কথা বার্তা চলছে। বাট একটি বিষয় আপনি যদি দেখেন যেটা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজকে প্রায় 860তম দিন অতিবাহিত হতে যাচ্ছে, এবং আপনি যদি দেখেন যে এই যুদ্ধের আপনি গ্লোবালি যে কনসিকুয়েন্সেস, এটা কিন্তু অনেক হিউজ। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজার থেকে শুরু করে এখন যে কারেন্ট ইকোনমিক ক্রাইসিস, সেটি কিন্তু রাশিয়ান ইউক্রেন যুদ্ধের ফলে। কিন্তু ইসরায়েল যদি তাদের সেই পুরাতন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনকে হস্তান্তর করে, সেটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা তৈরি করবে। আপনি জানেন সেটি হলো যে আজকে পুতিনের সাথে শি জিনপিং এর একটি মিটিং রয়েছে, এবং পুতিন প্রথমবারের মতো, আপনি যদি দেখেন যেটা হলো যে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে এটি কিন্তু দ্বিতীয় মিটিং হতে যাচ্ছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্টস রয়েছে, সেটি হলো যে নেক্সট উইকে ওয়াশিংটনে নেটো একটি সম্মেলন হবে। সেখানে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে, যা নেটোর 75 বছর পূর্তি হতে যাচ্ছে। তবে ইউক্রেন খুবই আশাবাদী, যেটি হলো যে নেটো যে আপকামিং যে সেই সামিটে হয়তো বা এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। তবে আপনি আবার অন্যদিকে যদি দেখেন যে 8 থেকে 9 জুলাই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরের কথা রয়েছে। কিন্তু তার মানে আপনি সবকিছু মিলিয়ে আপনি যদি বলেন যে গ্রেট পাওয়ার্স এর মধ্যে কম্পিটিশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আর এরই মধ্যে যদি ইসরায়েল যদি ইউক্রেনকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি হস্তান্তর করে, তাহলে কিন্তু রাশিয়া এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নেবে না। আপনি জানেন যেটা হলো যে রাশিয়ার অনেক ধরনের ইনভলভমেন্ট কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি, এবং খুব সাম্প্রতিক যদি দেখেন সেটা হলো যে রাশিয়ান প্রেসিডেন্ট কিন্তু নর্থ কোরিয়ায় কিন্তু সফর করে, সেই জায়গায় কিন্তু তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তির মূল বিষয় হলো যে কোনো পক্ষ যদি আক্রান্ত হয়, তাহলে অন্য পক্ষ তাকে সর্বাত্মক সামরিক সহযোগিতা দিবে। তার মানে হলো একদিকে নেটো এক্সপেনশন, আপনি যদি 2024 সালে সর্বশেষ সুইডেন নেটোর সদস্য পদ লাভ করে এখন এই 32 সদস্য বিশিষ্ট এই সামরিক জোটের যে ব্যাপ্তি, সেটি কিন্তু বাড়ানোর জন্য কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিভিন্ন ভাবে আলোচনা করছে। অন্যদিকে রাশিয়ারও কিন্তু আপনি যদি দেখেন যেটা হলো যে মিলিটারি অ্যালায়েন্স কিন্তু সেগুলো শক্তিশালী হচ্ছে, এবং রাশিয়ার প্রতিরক্ষা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এক্ষেত্রে আমি যদি বলবো যেটা হলো যে ইউক্রেনের যদি হস্তান্তর করে ইসরায়েল, সেক্ষেত্রে কিন্তু যুদ্ধের প্রকৃতি বা এটার ব্যাপ্তি কিন্তু আরো বেশি করে হতে পারে, বিশেষ করে পুরো ইউরোপে হতে পারে।
এখন যে বৈশ্বিক পরিস্থিতি আমরা দেখি, বিশেষ করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এবং সেখানে যদি ইউক্রেনের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যায়, তাহলে এই এই মানে গ্লোবাল যে সুপার পাওয়ারগুলো, তাদের কি ধরনের, মানে প্রভাবটা কি ধরনের হবে বিশ্ব রাজনীতিতে? একটি বিষয় দেখেন, যেটা হলো যে এখন কনফ্লিক্ট কিন্তু নিউ নর্মাল বিষয়ে পরিণত হয়েছে। আপনি মিডল ইস্ট থেকে শুরু করে সেই ইউরোপ সর্বত্রই কিন্তু আপনি যদি বলেন যে গ্রেট পাওয়ার যে কম্পিটিশন, বিশেষ করে হার্ড পাওয়ার কম্পিটিশন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই বিশেষ করে অনেক তাত্ত্বিকই কিন্তু এটিকে আমরা স্নায়ুযুদ্ধকালীন সময়ের যে পূর্বের অবস্থা সেদিকে কিন্তু ইঙ্গিত করছে। এবং আমি স্পষ্টই বলবো যেটি হলো যে কোল্ড ওয়ার কিন্তু আবার ফিরে আসছে এবং এটি জোরালো হচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, সেটি হলো যে রাশিয়া তাদের যে বিশেষ করে প্রভাব বা প্রতিপত্তি বা তাদের যে হার্ড পাওয়ার যে ইনফ্লুয়েন্স, সেটি কিন্তু তারা ধরে রাখার জন্য চেষ্টা করবে। এবং রাশিয়ার এঙ্গেজমেন্ট কিন্তু ওইভাবে আপনি দেখেন মিডল ইস্টে নেই, এবং চায়নার এঙ্গেজমেন্ট মিডল ইস্টে কিন্তু নেই। কিন্তু রাশিয়া এবং চায়নার, আমি যুদ্ধকালীন সময়ের কথা বলছি, বাট রাশিয়া এবং চায়না তাদের অ্যালায়েন্স কিন্তু যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং তার সাথে উত্তর কোরিয়া। আবার অন্যদিকে দেখেন যে দক্ষিণ কোরিয়াকেও কিন্তু রাশিয়া একই ধরনের আপনার হুমকির ইঙ্গিত দিয়েছে। বলা হচ্ছে যে দক্ষিণ কোরিয়া যদি তারা অস্ত্র সরবরাহ করে ইউক্রেনে, তাহলে কিন্তু তাদেরকেও কিন্তু রাশিয়া খুব সিরিয়াসলি কনসিডার করবে। এইদিকে এই দক্ষিণ কোরিয়াকে আপনার হুমকি দেওয়ার পরই কিন্তু খুব সাম্প্রতিক ঘটনা, আপনি যদি দেখেন যে মার্কিন রণতরী সেটি কিন্তু এখন দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে, এবং অন্যদিকে আপনি যদি দেখেন নর্থ কোরিয়ার থ্রেট, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার উপরে, এই বিষয়গুলো কিন্তু একটি বৈশ্বিক, আপনি যদি দেখেন যে মিলিটারি অ্যালায়েন্স বা আপনার ডি অ্যালায়েন্সের একটি ইঙ্গিত দিচ্ছে। এবং সাম্প্রতিক সময়ে চায়নাও কিন্তু একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে তাইওয়ান ক্রাইসিস। সো প্রত্যেক আপনার গ্রেট পাওয়ার ইনক্লুডিং চায়না, তারা কিন্তু তাদের বিশেষ করে নেইবার্স এবং তাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিন্তু তাদের সংঘাত কিন্তু জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যেটা হলো যে বৈশ্বিক রাজনীতির জন্য কোনো আশাবাদিকতা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে যেহেতু এখন ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, বিশেষ করে সারা পৃথিবীর এখন প্রত্যেক দেশে অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল, এই ক্ষেত্রে আপনি দেখেন যেটা কোনো সর্বাত্মক যুদ্ধ বা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ বা একটু ছোট করে মাঝখানে একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তো সামনে, তো যদি সেখানে ক্ষমতার রদবদল হয়, তাতে করে কি যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের প্রভাব পড়বে? তবে একটি বিষয় আপনি যদি দেখেন, যেটা হলো যে আপনার লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে বাইডেনের চেয়ে কিন্তু ট্রাম্পের লিডারশিপ কিন্তু বেশ ডিরেক্ট, এবং ট্রাম্প কিন্তু ওপেন সিক্রেট, এবং আপনার তার লিডারশিপের ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো ওই ক্ষেত্রে একটি গতিশীলতা আসতে পারে। বাট মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, সে ডেমোক্রেট বা রিপাবলিক যেই হোক না কেন, আমি বলবো যেটা হলো যে তাদের যে বেসিক ফরেন পলিসি যে প্রিন্সিপালসগুলো আছে, আমি যদি বলি যে ফরেন পলিসি টুয়ার্ডস ইসরায়েল বা ফরেন পলিসি টুয়ার্ডস ইউক্রেন, সেক্ষেত্রে কিন্তু একটি বড় পরিবর্তন আসতে পারবে না। বাট আপনি যদি দেখেন যেটা হলো যে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে। যেমন ট্রাম্প কিন্তু সম্প্রীতির দাবি করেছে, সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে প্রথম দিনেই কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সমস্যা, যে চলমান যুদ্ধ, যা এখন 807 দিন অতিবাহিত করছে, এবং যে যুদ্ধে আপনি উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান এবং ইউক্রেনিয়ানদের প্রাণহানি হয়েছে, সেটি বন্ধ করবে। বাট মস্কো কিন্তু বলেছে এই দাবিকে কিন্তু সে ভিত্তিহীন বলেছে, যেটা হলো যে ট্রাম্প, তার মানে কি ট্রাম্পের এই দাবি বা ট্রাম্পের এই যে কনফিডেন্স, সেটা কিন্তু মস্কো কিন্তু রিজেক্ট করেছে। সো এই জায়গায় আমি বলবো না যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসলে রাতারাতি এই ওয়ার্ল্ড অর্ডারে চেঞ্জ হবে, বা সারা বিশ্বের যে চলমান যে কনফ্লিক্ট, সেগুলো খুব দ্রুত। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় আপনার পর্যবেক্ষণ আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো তুলে ধরবার জন্য।